স্বাগত নিউজরুম সংলাপে, সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি তিনজন অতিথিকে আমরা যুক্ত করেছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক আবু সাইদ খান, উপদেষ্টা সম্পাদক দৈনিক সমকাল, এবং যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আনোয়ারুল ইসলাম, প্রবাসী সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম শুরুতে জানিয়ে দিতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, করোনায় কাবু বিএনপি, দলটির দাবি মৃত্যু 450 আক্রান্ত, শতাধিক সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত, 20 এমপি প্রতিমন্ত্রী সহ অর্ধশত আওয়ামী লীগ নেতা আক্রান্ত। দোকান খোলার দাবিতে বিক্ষোভ অব্যাহত, রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ, ধাওয়া পাল্টা ধাওয়া। ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ শিরোনাম করেছে, স্বাস্থ্যবিধি না মানলেই বিপদ, করোনা মোকাবেলায় নিজেকেই নিজের সুরক্ষার প্রস্তুতি রাখতে হবে, রোগী উপচে পড়ছে সব হাসপাতালে। এটা আরও একটি শিরোনাম। সর্বোচ্চ 7,626 জন আজ গত 24 ঘন্টায় শনাক্ত, এবং মৃত্যু হয়েছে 63 জনের। ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে, স্মল ট্রেডার্স সিক রিলিফ ফ্রম লুজেস, এক্সপার্টস সাজেস্ট কিপিং শপ ওপেন ফ্রম 10 AM to 5 PM ahead of Ramadan। এটি ছিল প্রধান শিরোনাম। এরপর আরও কয়েকটি শিরোনাম রয়েছে। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল এইমস টু বুস্ট ট্রেড ইনভেস্টমেন্ট। ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা যেতে চাই আবু সাইদ খান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। মার্চ আবু সাইদ খান, আমরা ভার্চুয়ালি যুক্ত আছি, তাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে একটু আসতে চাই। আজকে আমরা একটি রিপোর্ট দেখলাম, যেটি হচ্ছে আইসিডিডিআরবির, সেটি হচ্ছে গত মার্চ মাসে আসলে শেষ সপ্তাহে তারা এক সপ্তাহের একটি পরিসংখ্যান দিয়েছে, যেখানে 81% রোগী ধরা পড়েছে, যাদের ভেরিয়েন্ট হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ভেরিয়েন্ট, এবং যার কারণে হঠাৎ আসলে যে বাংলাদেশে ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি গত 3 সপ্তাহ ধরে, যেটি আসলে প্রতিদিনই বাড়ছে। আজকে সর্বোচ্চ সংক্রমণ বাংলাদেশে এই পর্যন্ত 7,600-র বেশি। আমাদের যেসব প্রবাসীরা দেশে এসেছেন তাদের কোয়ারেন্টাইনের বিষয়টি আমরা দেখেছি যে এর আগে অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হয়েছে, বা একটি শিথিলতা অবস্থা ছিল। অবহেলার কারণে আবারও আমরা ঝুঁকিতে পড়তে যাচ্ছি, বা অলরেডি পড়ে গেছি। সংক্রমণ নিয়ন্ত্রণ আসলে আমাদের সতর্কতা এখন নেই, অনেকটাই নেই। কি বলবেন? ধন্যবাদ। প্রথমে আসলে মনোহর ভাইকে দিলেই ভালো হতো, কারণ ওনার আমেরিকার অভিজ্ঞতাটা আমরা শুনতে পেতাম। তো আমাদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন অভিজ্ঞতা। যে আজকে যে খবরটা এক্ষুনি আপনি বললেন, যে আমরা একদিন জানতাম যে এটা ব্রিটিশ ভ্যারিয়েন্ট, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ইংল্যান্ড থেকে আসা, এবং সেটা সংক্রমণ ক্ষমতা প্রায় 70% বেশি সংক্রমণ করার যে এটার যে গতি। কিন্তু আজকে যেটা হলো, টোটালি এটা নতুন জিনিস, যেখান থেকে আমাদের খুব বেশি লোক আসা যাওয়া করে না। কারণ সাউথ আফ্রিকাতে আমাদের অল্প সংখ্যক লোকই থাকে, আর এদের আসা যাওয়ার পরিমাণটা যদি আমরা ইংল্যান্ডের বা ইউরোপের তুলনায় হিসেব করি অত্যন্ত কম। তো সেক্ষেত্রে এই যে কথাগুলো আমরা বলি, কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলেশন, যে কথাগুলো বলি, এইগুলোর আসলে আরো গবেষণা করে হয়তো শেষ পর্যন্ত এগুলা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে কোনটার প্রভাবে কোনটা। তবে এটা তো আমরা নিশ্চিত যে আমাদের যে সংক্রমণ যে হারে বাড়ছে, এটা অনেকটাই বলবো যে অত্যন্ত অতি সংক্রমিত যে জায়গাগুলো, অঞ্চলগুলো বিভিন্ন দেশে ছিল, সেই কাছাকাছি আমরা পৌঁছে গেছি। কারণ আমাদের এখন 22 ভাগ 23 ভাগ, এটা সাধারণত সর্বোচ্চ হাই পিকে যখন গেছে ইউরোপে, সেটা 27 ভাগ 30 ভাগ পর্যন্ত গেছে। তো আমরা কি সেদিকে যাচ্ছি আমি জানি না। তবে আমরা যেভাবে এখন যে পরিকল্পনাগুলো আমরা নিয়ে এসেছি, সেগুলো যদি ইউরোপ আমেরিকায় যেভাবে বাস্তবায়ন করা সম্ভব, আমাদের বাস্তবতায় আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের যে গণবসতিপূর্ণ যে দেশ, এই সব বিবেচনায় তো এটাকে কতটা কার্যকর করা যাবে। যে লকডাউন, এই শব্দটাই তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আসছে, কারণ মানুষ ওইসব দেশে খুব আইসোলেশনেই থাকে। আপনি ভ্যানকুভার সিটিতে, মানে সবচেয়ে জনবহুল সিটিগুলোর একটা কারণে, সেখানে প্রতি বর্গ মাইলে 1100 লোক বাস করে, আর আমাদের 11,000
আর আমাদের হচ্ছে 56,000 লোক বাস করে, সরি 1100 ছিল, আর আমাদের 56,000 লোক বাস করে প্রতি বর্গ মাইলে। তো এখানে যে আমরা যেসব কথাবার্তা বলি, কোয়ারেন্টাইন অথবা আইসোলেশন, লকডাউন, এগুলো যত সহজে অন্য দেশে, বা এটা যদি আপনি বলেন নিউজিল্যান্ডে প্রতি বর্গ মাইলে 55 জন লোক বাস করে। তো এই যে জায়গাগুলোর কথা উদাহরণ হিসেবে দিই, তো সেগুলো আসলে এক বাস্তবতা। আর আমাদের যে বাস্তবতা, আমি যত কথাই বলি না কেন, যে যত কড়াকড়ি আমরা আরোপ করি না কেন, সত্যিকার অর্থে লকডাউন বলতে যেটা বোঝায়, এটা একটা বাংলাদেশে কখনো কার্যকর করা যাবে না। ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন ভাবে আপনি একবার গতবার যখন বন্ধ দিলেন, তখন বলা হলো যে আগে বন্ধ ঘোষণা করাতে অনেক লোক বিদেশ চলে গেছে, বাড়িতে চলে গেছে। এইবার আবার 2 দিন যখন সময় দিবেন না, তখন বলা হবে যে মানুষকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়নি, এই উসলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ চাল ডাল কিনতে হবে, বিভিন্ন রকমের। অর্থাৎ অসংখ্য উদাহরণ আছে যে এই আমাদের যেই পদ্ধতিতে যে লকডাউন চলছে, সেটা আসলে আমাদের এখানে কার্যকর করা যাবে না। একমাত্র মানুষ যদি সচেতন হয়। দেখেন, বাংলা একাডেমির মেলা চলছে, এটা নিয়ে সারাক্ষণ আমরা টক শোতে শুনি, কিন্তু জানেন বাংলা একাডেমির মেলা ইতিমধ্যে প্রায় বন্ধ হয়ে গেছে, ওখানে কোনো লোকজন তো যাচ্ছে না। অর্থাৎ বাংলা একাডেমির যে সেগমেন্টটা বইয়ের মার্কেটে যায় বা বই কিনে বাংলা একাডেমি, তারা অত্যন্ত সচেতন একটা গ্রুপ হওয়ার কারণে প্রথম 2 দিন মনে করা হয়েছিল যে আমাদের যেহেতু গণপরিবহন নাই শহরে, এই জন্য বাংলা একাডেমিতে লোকজন আসে নাই। কিন্তু আজকে তো গণপরিবহন চালু করে দেখা গেছে লোকজন আসে নাই। প্রত্যেক দোকানে যে পরিমাণ কর্মচারী দোকান বিক্রি করার জন্য, তার অর্ধেক বই ক্ষেত্র আসে নাই। অর্থাৎ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই সচেতনতাটা আমাদের অল সেগমেন্টস অফ পিপলের মধ্যে নিয়ে যাওয়া। আপনি এগুলো জোরাজোরি করে বন্ধ রাখা, খোলা রাখা, এরা আন্দোলন করবে, ওরা বন্ধ রাখবে, এইগুলোর চেয়ে আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে মানুষকে অত্যন্ত সচেতন ভাবে, অত্যন্ত পরিকল্পিত ভাবে যাতে স্বাস্থ্যবিধিটা মেনে চলে, এবং তার জীবন রক্ষার দায়িত্বটা তার। রাষ্ট্রকে আমরা দায়ী করতে পারবো, টকশো করতে পারবো, এই মৃত্যুর হার বেড়ে গেছে, আইসোলেশন আর কেন বলা হয় আইসিইউর সংকট, কেন এত আইসিইউ হলো না, আরো আইসিইউ হওয়ার দরকার ছিল, অনেক সময় পেয়ে এগুলো আমরা আলোচনা করতে পারবো। কিন্তু যার জীবনটা চলে গেছে তার নিজের, সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে অত্যন্ত মানে জোরালো ভাবে এই অভিযানটা পরিচালনা করতে হবে, যাতে মানুষ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং যে সকল স্বাস্থ্যবিধি দেওয়া হয় সেগুলো যেন মেনে চলে। কারণ এখন আরো বিভিন্ন উৎসব আসতেছে, রোজা আসতেছে, পয়লা বৈশাখ আসছে, ঈদ আসবে, সেই উৎসবগুলোতে যদি আমরা আত্মহারা হই, কারণ এইটা তো আফ্রিকান ভেরিয়েন্টের একটা গবেষণা একটু আগে আমরা পেলাম, যদি কেন আমাদের হঠাৎ করে এই সংক্রমণটা বাড়লো, সেটা যদি একটা গবেষণা হতো, রেজাল্টে এইটাই আসতো যে আমরা অতিমাত্রায় কেন বলা হয় স্বাস্থ্য যে বিধি, এটা ভঙ্গ করার জন্য অতি তৎপর হয়ে পড়ি। আমরা বিভিন্ন সমাবেশ করছি, আমরা মিটিং করছি, মিছিল করছি, ধর্মীয় অনুষ্ঠান থেকে আরম্ভ করে কেন কিছু নাই যেটা আমরা করি নাই এর মধ্যে। যার কারণে আমরা আবারও বলছি যে আমাদের এখানে যে লকডাউন অথবা ওই কোয়ারেন্টাইন, আইসোলেশন, যেগুলো বারবার বলা হয়, কখনো কখনো বলা হয় প্রাতিষ্ঠানিক, কোনোটাই আসলে আপনি শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন না। একমাত্র ভরসা হচ্ছে মানুষকে ব্যাপকভাবে সচেতন করা, এবং এক পর্যায়ে এই সংক্রমক বিধি যে আইন আছে, সেই আইনে কিন্তু মৃদু শাস্তির ব্যবস্থা অর্থাৎ প্রয়োগ, এনফোর্সমেন্ট আপনাকে করতে হবে। সেখানে যদি আপনার বিভিন্ন বাহিনী নামাইতে হয়, যত রকমের আইন শৃঙ্খলা বাহিনী আছে সবগুলোকে নামাতে হবে, এবং এক পর্যায়ে বাধ্য করতে হবে মানুষকে ঘরে থাকার জন্য, বিনা প্রয়োজনে হাঁটা। আপনি যে এইরকম রাত্রবেলাও আমি শুনতে পেলাম বিভিন্ন পাড়া মহল্লায় চায়ের দোকান খোলা আছে এবং জটলা বেঁধে ওই ইয়াং ছেলেমেয়েরা 10 জন 15 জন বসে বসে আড্ডা মারতেছে এবং চা খাচ্ছে। এই মুহূর্তে এই একটু আগে আমাকে একজন টেলিফোন করে বলল, এইটা যদি হয় একটা অবস্থা, তাইলে কিন্তু আপনি সরকার যত রকমের প্রণোদন ব্যবস্থা গ্রহণ করুক না কেন, অথবা স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থায় বলছেন যে আমাদের পক্ষে যেভাবে সংক্রমণ বেড়ে যাচ্ছে, এইভাবে যদি একই হারে বাড়তে থাকে, তো কোনো অবস্থাতে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা আমাদের না, পৃথিবীর কোন স্বাস্থ্য ব্যবস্থায়, আমাদের এখানে মনোর ভাই আছে সাংবাদিক, আমেরিকাও এটা সামালতে পারে নাই। আমাদের যে স্বাস্থ্য খাতে মাথা পিছু যে ব্যয়, তার চেয়ে 10 গুণ বেশি ব্যয় করে চায়না, আর চায়নার থেকে 7 গুণ বেশি ব্যয় করে মাথা পিছু ইটালি। সেই ইটালিতে কি হারে মানুষ মারা গেছে, এবং কোন স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে, কারণ পৃথিবীতে অত্যাধুনিক স্বাস্থ্য ব্যবস্থা, আমরা একটু করে মনোরম থেকে শুনবো, কোনো কাজে আসে না। যখন আপনি হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক যখন আক্রান্ত হবে, আপনি কোথায় রাখবেন, কোথায় কি ব্যবস্থা আপনি করবেন, এটা কোনো ব্যবস্থাই কাজ হবে না। সেই জন্য আমাদেরকে ওই পর্যন্ত যাওয়ার আগেই
অর্থাৎ এটা যেন কোনো অবস্থাতেই এই যে এখন যে পার্সেন্টেজটা আছে 20, 22, 23 এটা এর পার্থক্য কোনোভাবে দেওয়া যাবে না এবং কমিয়ে আনতে হবে। জি, কারণ আপনার- এটারও একটা ন্যাচারাল একটা প্রকৃতিক একটা নিয়মেই এটা এক পর্যায়ে গিয়ে তো থামবেই। তো আমরা যদি ওই পর্যন্ত যাওয়া অর্থাৎ 27% গিয়ে সাধারণত আমি শুনছি, আমি আই এম নট এক্সপার্ট, আর এগুলো নিয়ে আলোচনা করা আসলে বিশেষজ্ঞদের কাজ। এটা এটা কোনো কেনা বলা হয় বুদ্ধিজীবীর কাজ না। এইটা জি, আপনার কাছে আসবো। 27% পর্যন্ত গিয়ে তারপরে আবার নিচের দিকে ন্যাচারালি নামবে। আপনি কিছু করেন বা না করেন সেটাও একটা ব্যাপার আছে কিন্তু। তাহলে আমরা কি অর্ধেক পর্যন্ত ওয়েট করবো ওই 27% যাওয়া পর্যন্ত? সেজন্য আমাদের ব্যবস্থাগুলো কিন্তু দ্রুত নিতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা এনফোর্সমেন্টে যেতে হবে। আমাদের কালকে সকাল থেকে যাওয়া উচিত। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসবো আপনার কাছে মনোয়ারুল ইসলাম, জনাব মনোয়ারুল ইসলাম, আপনার কাছে একটু আসতে চাই। আপনি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে যদি বাংলাদেশের যে অবস্থাটি এখন, আপনি যে বিভিন্ন ভেরিয়েন্টের কারণে আসলে যদি যুক্তরাজ্যের কথা বলি বা দক্ষিণ আফ্রিকার কথা বলি বা ইতালির কথা বলি, সেসব দেশে আসলে এখন তারা সেকেন্ড স্টেজ পার করে থার্ড স্টেজে চলে গেছে। বিভিন্ন ভেরিয়েন্টের কারণে আসলে এই ঝুঁকিতে তারা পড়েছে। বাংলাদেশে একই রকম অবস্থায় পড়েছে। আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, বা বাংলাদেশের ঘাটতি জায়গাগুলো কোনগুলো ছিল, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। আসলে করোনাই, সেটা যে ভেরিয়েন্ট আমি অবহিত করেন না কেন, সেগুলো আমাদের মারছে, মানুষকে মারছে, এবং কোন পদ্ধতিতে আপনি নিয়ন্ত্রণ করবেন বা দমন করবেন সেটা একটা ইস্যু। কিন্তু করোনা যে আমাদের ফিলিং করছে, সেটা কালো চামড়া বা সাদা চামড়া বা হোয়াইট বা ব্ল্যাক, ডাজন্ট ম্যাটার। সো আমাদেরকে এই করোনার হাত থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদেরকে প্রোটেক্টেড বোঝায় নিতে হবে। যেমন লকডাউনের বিষয়টা আসে, আমেরিকার লকডাউন আর বাংলাদেশের লকডাউন পরিস্থিতি ফুললি ডিফারেন্ট। এবং আমি এখানে ঢাকায় অবস্থান করছি এখন, এবং একটা হাস্যকর বিষয়, লকডাউন চলছে, লকডাউন জারি করা হয়েছে, রিক্সা চলছে, গাড়ি চলছে, গণপরিবহন চলছে, বইমেলা চলছে, এবং শুধু তাই না, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 18 দফা নির্দেশনা দিয়ে লকডাউন করা হয়েছে। আজকে আপনি যে টিভি গুলো খুলে দেখেন, নারায়ণগঞ্জে সরকার সমর্থিত দলের একটি জনসভা হয়েছে। সেখানে আমি টিভিতে দেখলাম হাজার হাজার মানুষ সেখানে মাস্ক বিহীন, আওয়ামী লীগের এমপি নেতারা সেখানে বক্তৃতা করছেন, সংবাদ সম্মেলন করছেন। আবার দেখলাম যে গাউসিয়া মার্কেট, নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীরা মিছিল করছে। ফরিদপুরে মিছিল করতে গিয়ে হাঙ্গামায় একজন নিহত হয়েছে। চট্টগ্রামে মিছিল হয়েছে। তাহলে হোয়াট কাইন্ড অফ লকডাউন? যেখানে মানুষ বেরোচ্ছে। আজকে আমি মোহাম্মদপুর বাজার গিয়েছিলাম, লকডাউন আর লকডাউন বিহীন এটা পার্থক্য করার সুযোগ নেই। নিউ মার্কেট এলাকায় আমি আজ গিয়েছিলাম, সেখানে দেখলাম ফুটপাতের উপর শত শত দোকান বসে আছে। তাহলে এই লকডাউনের অর্থটা কি? এটাকে পান নাকি কার্যকর কিছু? আপনি যদি লকডাউন করতেই চান, লকডাউনের মতো করতে হয়। যেমন আমি আজকে খবর দেখছিলাম, আমাদের এক বন্ধু সাংবাদিক মুন্নি শাহ বলছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এমন ভাবে ঘটেছে যে 2-1 দিন যদি মানুষ ঘরে বসে থাকে, তার খাবার অভাব হবে না, কেউ না খেয়ে মারা যাবেন না। তাহলে মিনিংফুল লকডাউনটা দেওয়া হলো না কেন? মানুষকে কেন ঘরে রাখা হলো না? কেন মানুষ ঘরে আসবে? আপনি যে পত্রিকাগুলোর কথা বললেন, নিউজগুলো বললেন, একটি কি শুভ সংবাদ আছে আমাদের? সবই তো অশুভ সংবাদ। আমাদের কল্যাণে কিছু হচ্ছে এমন তো কিছু নেই। আজকে বাংলাদেশের যে স্বাস্থ্যমন্ত্রী নিজে উনি প্রায় আত্মসমর্পণ করেছেন। উনি কি বলেছেন? যে মন্ত্রণালয়ের দায়িত্বে যে স্পোক্স পার্সন, উনি বলেছেন যে ঢাকা শহর হয়তো এক সময় পুরো ঢাকা শহর একটা হসপিটালে রূপান্তরিত হবে। এই যদি হয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্রের একটি বক্তব্য, তাহলে পরিস্থিতি ভয়াবহ কি রূপ এটা বুঝতে পারছেন। যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি গত 2 দিন মিনিমাম 10 থেকে 15 জন লোকের সাথে কথা বলেছি। এমন কোনো লোক নেই তাদের পরিবার, তাদের বন্ধু, তাদের আত্মীয় স্বজন এই করোনায় আক্রান্ত হয়নি। তার মানে আমরা একটা মহাসংকটের দিকে যাচ্ছি, একটা জাতীয় দুর্যোগের দিকে যাচ্ছি, একটা যুদ্ধ অবস্থা। এইটা সৈন্যদের যুদ্ধ নয়, একটি রোগের বিরুদ্ধে যুদ্ধ। মানুষকে, যেমন আমরা কোনো দেশ যদি আমাদের দেশকে আক্রমণ করে, আমাদের বিডিআর, বিএসএফ বা বিজেপি বা সেনাবাহিনী কি তাদের কাজটা কি? তারা প্রতিরোধ গড়ে তোলে আমাদের দেশের মানুষকে রক্ষা করার জন্য। আজকে আমাদের মানুষ মারা যাচ্ছে সেই সশস্ত্র যুদ্ধ না, এই রোগে মারা যাচ্ছে। তাহলে কি? আমাদের যুদ্ধ অবস্থা বিরাজ করছে, একটি জাতীয় ক্রাইসিস বিরাজ করছে।
সেই জায়গায় আমাদের সরকার প্রধানের বিভিন্ন দেশে কি হয়ে থাকে যে একটা জাতীয় দুর্যোগ হলো, যেমন আমেরিকাতে যখন ইরাক এবং ইরাকে হামলা হলো তখন সেই দেশের সংসদ বলি, যেটা বলি আমরা সিনেট, যদি আমরা বলি হাউস, সেগুলোকে বাইপাস করে তৎকালীন প্রেসিডেন্ট বুশ নিজস্ব ক্ষমতা বলে, প্রেসিডেন্সিয়াল পাওয়ারের বলে সেখানে যুদ্ধ ঘোষণা করেছিল এবং ইরাককে আক্রমণ আপনি যে সংকটের কথা বলছেন, আসলে এই সংকট মোকাবেলার প্রস্তুতি কি হতে পারে? এটা কি একটা জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করে, একটা যুদ্ধ অবস্থা হিসেবে ঘোষণা করে, সর্বশক্তি নিয়োগ করে আমাদের এই জনগণকে বাঁচাতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। শুধু ফান করার জন্য না, হতাশা ব্যক্ত করার জন্য না, কার্যকর লকডাউন যদি করতে চান কার্যকর লকডাউন করুন, মানুষকে ঘরে রাখুন, মানুষের হাতে মাস্ক পৌঁছান। জি, আপনার কাছে ফিরবো। আবু সাইদ খান, আপনার কাছে একটু আসতে চাই। এই যে সংকট, আমরা আসলে সংকটের মধ্যে দিকে আমরা যাচ্ছি বা মহাসংকটের কথাই বললেন মনোয়ারুল ইসলাম, সেটির আসলে প্রস্তুতি কতটা দেখছেন আপনি? ব্যাপারটা এইভাবে দেখি, পৃথিবীতে এটা মোকাবেলা করার জন্য সাফল্য আছে, ভালো দৃষ্টান্ত আছে, খারাপ দৃষ্টান্ত আছে। এখন আমরা কোনটা অনুসরণ করব? আমরা এখন কি চাইছি আমাদের কাছে স্পষ্ট না। আমরা লকডাউন ঘোষণা করার পরে সেখানে মেলা চললো, খেলা চললো, অনেক কিছুই খোলা থাকলো, গাড়ির ওরা হুমকি দিল, গাড়িটা কি করা হলো। এখন দোকান মালিকদের বক্তব্য হচ্ছে যে আপনারা গার্মেন্ট ফ্যাক্টরি খোলা রাখছেন, বইয়ের মেলা চলছে, বই মেলা চলছে, খেলা চলছে, আমরা গরিব মানুষ, আমরা ক্ষুদে ব্যবসায়ী, আমরা কি অপরাধ করেছি? তাদের প্রশ্ন এখানে। এই প্রশ্নটা আমারও। তাহলে আমরা এখানে সবিরোধিতা করছি, আমরা লকডাউন মিন করছি এবং আমরা যথেষ্ট প্রস্তুতি ছাড়াই আমরা এক একটা প্রোগ্রাম ঘোষণা করি, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি, বাস্তবায়িত হয় না। এবং আমরা গত 1 বছরের যে আমাদের লক্ষ্য জ্ঞান, আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম তার আলোকে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু আমরা সেই লক্ষ্য জ্ঞানকে আমরা কাজে লাগাই। যেমন ধরুন, এর আগে আমাদের লকডাউন বলুন আর সাধারণ ছুটি বলুন, নিষেধাজ্ঞা বলুন, যেটাই বলি, আমাদের এর আগে কিন্তু প্রথম ঢেউ যখন আসলো অনেক যেটা সাফল্য আছে এবং সেই সাফল্য সেখানে সেখানে সম্ভব হয়েছে যেখানে জনগণ সম্পৃক্ত ছিল, লোকাল গভর্নমেন্ট, জনপ্রতিনিধিরা এবং সবাই মিলে প্রতিরোধ করে তুলেছিল। সেখানে জনাব আবু সাইদ খান, আমি একটু যদি সম্পর্ক যুক্ত করি আর কি আপনার সঙ্গে, যে আমরা জীবন এবং জীবিকা দুটোই আমরা সচল রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আসলে কি আমাদের সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আমরা এগোতে পারছি কিনা? এটা আমি বলছি পারছি না, সেই কথাই তো আমি তুলে ধরছি যে আমরা আমাদের অভিজ্ঞতা যে সঞ্চয় করেছিলাম, যে সেখানে কিছু সাফল্য, ছোট ছোট এলাকায় বেশ কিছু সাফল্য ছিল, কিন্তু আমরা সেই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাচ্ছি না। আমরা জ্ঞান থেকে আমরা নিজেরা কাজে লাগাই না, এমনকি যে অভিজ্ঞতা সঞ্চয় করি সেই অভিজ্ঞতাকেও কাজে লাগাই না। যার কারণে এবার যেটা ঘোষণা করা হয়েছে এবং এর কোনো যুক্তি ছিল না, কোনো যৌক্তিক অবস্থান আমরা গ্রহণ করতে পারছি না, যে কারণে এটা হচ্ছে। এবং এখানে আরেকটা যে আইন তো মানে না, কেউ মানাতে হয় এবং মানানোর ক্ষেত্রেও যে প্রস্তুতি দরকার, মানানোর ক্ষেত্রেও যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ বিভিন্ন এজেন্সির মাঠে নামা দরকার, তারাও মাঠে নামছে না। এটা আমরা একটা ফাঁকা আওয়াজ করে, মানে আমরা কেবলমাত্র ফাঁকা আওয়াজ করে আমরা ঘরে বসে থাকছি এবং কোনো ক্ষেত্রে কোনো এজেন্সি, কোনো ক্ষেত্রে পুলিশ কিংবা আনসাররা মাঠে নামছে, কোথাও নামছে না এবং এই ধরনের যথেষ্ট প্রচার ছিল না। এবং কোনো ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে আমরা কি চাইছি, আমাদের লক্ষ্যটা কি, এটা তো জনগণের কাছে স্পষ্ট করতে হবে এবং সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে, কিন্তু সবাইকে অগ্রসর হচ্ছে না। এবং আমরা অনেকটাই মনে করছি যে এটা বোধহয় আমলা পুলিশকে দিয়েই এটা মোকাবেলা সম্ভব, এখানে জনপ্রতিনিধি কিংবা কমিউনিটি নেতাদেরকে সম্পৃক্ত করার দরকার আছে বলে আমরা এটা বোধ করছি না। এখানে হলো সমস্যাটা আমাদের পরিকল্পনাহীনতা এবং সমন্বয়হীনতা। এই শব্দগুলো আর বলতে ভালো লাগে না, কেন গত বহুদিন ধরে এই শব্দগুলো বলতে হচ্ছে। আমরা একটা পরিকল্পিত সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে পারছি না এবং সেটা সময়ের দাবি। এবং কতগুলো স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও আমরা মানছি না। যেমন টেলিভিশনের পর্দায় যখন মনোহর সাহেব যথার্থই বলেছেন, টেলিভিশনের পর্দায় যখন দেখেন যে জননেতারা তারা মাস্ক ছাড়া এবং বক্তৃতা করছেন কিংবা তারা সামাজিক দূরত্ব মেনটেন না করে তারা গায়ে গা লাগিয়ে মিছিল করছে,
স্লোগান দিচ্ছে, তখন সাধারণ মানুষ কি ভাববে? তো জনপ্রতিনিধিরাও দৃষ্টান্ত হতে পারছে না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা পরিকল্পিত সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা দরকার, এবং আমরা সবকিছুর জন্যই যেন অপেক্ষা করি, কিংবা শেষ পর্যন্ত এই হযবরল অবস্থা বিভিন্ন সময় দেখা গেছে, তখন আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকাই, উনি একটা ঘোষণা দেওয়ার পরে হয়তো খানিকটা সমন্বয় করা সম্ভব হবে। কিন্তু জি সরকারের তো বিভিন্ন এজেন্সি আছে, তাদেরকে তো যার যার অবস্থান থেকে সরকারের হাতগুলো তো ক্রিয়াশীল থাকতে হবে এবং পরিকল্পিত পথে এগোতে হবে, এবং সেই পরিকল্পনাটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। এবং যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং এটা বহুত আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং সেই অনুসারে আমরা যে হাসপাতালগুলো ডেডিকেটেড করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল গড়েছিলাম, সেখানে আইসোলেশনের ব্যবস্থা, অর্থাৎ সেই জায়গাগুলো কিন্তু আমরা ক্লোজ করেছি। হাসপাতাল নিয়ে আপনার কাছে আসবো আপনার কাছে নিশ্চয়ই আসবো। লাইনে শেষ করি যে আমরা করোনা থেকে মুক্ত হয়েছি, এখন আমাদের আর হাসপাতালগুলো দরকার নেই এমন একটা ভাব দেখালাম। এখন তো রুগী তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, হাসপাতালে ঘুরছে এবং পথেও মারা যাচ্ছে, এই ঘটনাও ঘটছে। আমি একটু সাইদ ভাইয়ের একটা রেফারেন্স উল্লেখ করতে চাচ্ছি। জি বলুন। যে এই যে করোনা যে আসছে, আবার করোনার দ্বিতীয় ধাপ বা ঢেউ আমরা যেটা বলি, যেটা আসছে, এটা কিন্তু সবাই জানে, আমাদের সরকার জানে, সারা বিশ্ব জানে। কিন্তু এই করোনা যা আসছে তার প্রতিরোধে গত এই 6-7টি মাস আমরা কি করেছি তার কিন্তু কোনো খতিয়ান নেই, তার কোনো উদ্যোগ ছিল না। আমি একটা পরিসংখ্যান দিই, বাংলাদেশ প্রতিদিনে আজকে একটা রিপোর্ট করেছে যে গত 6 মাসে আইসিইউ বেড অ্যাড হয়েছে, নতুন করে সংযোজন হয়েছে মাত্র 203টি। আমরা যদি জানি যে করোনা আবার আসছে, তাহলে ব্যাপক আকারে আইসিইউ বেড, হসপিটালের এক্সটেনশন কেন করা হয়নি? আজকে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে আইসিইউতে কোনো বেড নাই, মানুষ হসপিটালে জায়গা পাচ্ছে না। তাহলে আমরা কি সরকার হিসাবে আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি? জি আপনার কাছে আসবো নিশ্চয়ই। আমরা একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার আপনার কাছে একটু আসতে চাই যে সিরাম ইনস্টিটিউট যে অক্সফোর্ডের টিকা, আমাদের যে পরিমাণ টিকার আমরা অর্ডার দিয়েছি, আসলে সেটি এখনো সম্ভবত সবগুলো আমরা পাইনি। তাগাদা দেওয়া হচ্ছে টিকা নিয়ে কোনো সংকট দেখা দিতে পারে কিনা। এছাড়া হাসপাতালের কথা বললেন জনাব আবু সাইদ খান, সেখানে আসলে এখনই আসলে আমাদের কোনো ঠাঁই মিলছে না হাসপাতালগুলোতে। সামনের দিনগুলো আসলে কি হতে পারে, কিংবা প্রস্তুতির জায়গাটা এই ক্ষেত্রে যদি একটু বলেন সংক্ষেপে 3 মিনিটে যদি। একটু বলি, অভিজ্ঞতা যে কাজে লাগে নাই বা কোনো অভিজ্ঞতা কাজে লাগা নাই তা তো না। দেখেন, গত বছর কিন্তু লকডাউন না করে সরকার কি করছিল, ছুটি ঘোষণা করছিল, আর আমরা এই ছুটি পেয়ে সবাই কক্সবাজার, রাঙামাটি বেড়াইতে রওনা হলাম এবং বাড়ি ঘরে রওনা হয়ে গেলাম। তো সেই অভিজ্ঞতার আলোকে এইবার কিন্তু সরকারি অফিস ছুটি দেয়া হয়নি। আর সরকারি অফিস ছুটি যখন দেয়া হয়নি বা বলা হলো যে রোটেশন করে কাজ করবে, তাহলে ওরা অফিসে যাবে যারা, তারা কিভাবে যাবে? এইবার পরিবহন শ্রমিকদের থেকে, পরিবহন মালিকদের থেকে কিন্তু বাস চালু করার জন্য আন্দোলন হয়নি। আন্দোলনটা হয়েছে মানুষের থেকে, অর্থাৎ যারা অফিসে যাবে তাদের যখন চরম দুর্দশায়, তখনই সিটি কর্পোরেশন গুলোতে লোকাল বাস চালার জন্য অনুমোদন দেওয়া হতো। এবং সেখানেও মানে আপনি দেখেন প্রথম দিন যা ছিল, কিন্তু আজকে ইতিমধ্যে দেখা গেছে জনবহন চালু করার মধ্য দিয়ে যেই মানে বাস যারা চালক, তারা ইতিমধ্যে বলতে শুরু করছে যে এতে তাদের প্যাসেঞ্জার হচ্ছে না, এবং আমার ধারণা আগামীকাল আরো অর্ধেক নেমে যাবে প্যাসেঞ্জার। এটা কত বড় অভিজ্ঞতা হয়েছিল যে প্রথম 2-3 দিন যে বিষয়টা নিয়ে হয়েছে হয়, 2 দিন পরে দেখা যায় ওইটা আর ওই ইস্যুটা থাকে না। আর আরেকটা হচ্ছে মানে আপনার হাসপাতালের কথা যদি আপনি বলেন, হ্যাঁ একদম কিছুই করা হয়নি তা না, যেটা হলো ওই আবারও বলছি, অভিজ্ঞতা এটাই যে সেকেন্ড ওয়েভে যে সেটা কে বলছে আপনাকে, থার্ড, ফোর্থ এবং অনেকদিন যাবত আপনাকে থাকা লাগবে, এইটাই আমাদের ধরে নেওয়া উচিত ছিল। কারণ যে সকল আইসোলেশন সেন্টার, ফিল্ড হাসপাতাল যেখানে যেখানে চিটাগংয়ে, ঢাকায়, বসুন্ধরা সিটিতে করা হয়েছিল, এগুলো ডিসমেন্টেল করা উচিত হয় নাই, সেটাও একটা অভিজ্ঞতা। কিন্তু ইতিমধ্যে যেটা হচ্ছে যে 200 আইসিইউ বেড নিয়ে নতুন একটা হাসপাতাল হয়তো আমরা কয়েকদিনের মধ্যে পাবো, যেটা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের, যেটাকে আগে করোনার পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছিল, সেটা হয়ে যাবে। আর ইতিমধ্যে হাই ফ্লো অক্সিজেন দেওয়ার জন্য যে ব্যবস্থা, এগুলোর মধ্যে জেলা পর্যায়ে বিভিন্ন জেলায় আসলে কিছুই ছিল না। আপনি চট্টগ্রাম শহরে যে পরিমাণ মাজার ছিল, এই পরিমাণ আইসিইউ বেড ছিল না চট্টগ্রামের মতো একটা ধনী জায়গায়। আমি এটা বলছিলাম, চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে বলছিলাম যে যেই পরিমাণ টাকা পয়সা আপনারা এই মাজারে খরচ করছেন, মানে ব্যবসার টাকা হোক, ঘুষের টাকা হোক, চুরির টাকা হোক, যেভাবে আপনারা মাজারে দান খরচ করছেন,
একটা হাসপাতালে আইসিইউ বেড করতে পারেন নাই। আমি আমার বন্ধু-বান্ধব তারা বড় তাদেরকে বলেছিলাম, মাত্র 4টা আইসিইউ বেড ছিল একটা মহানগরীতে, চট্টগ্রাম মতো বিভাগীয় শহর। তো সেই অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং হাসপাতালগুলো সরকারি প্রক্রিয়ায় হাই ফ্লো অক্সিজেন সিস্টেম, কন্টিনিউয়াস অক্সিজেন সিস্টেম চালু করা, এখানেও অনেক উন্নতি হয়েছে। কিন্তু আসলে ওই আবারও বলছি, এই ভেরিয়েন্ট যেটা আসছে এটার একটা নিজস্ব গতিতে এবং ন্যাচারাল প্রক্রিয়া এটা থেমে যাবে। এটা এমন না যে এটা একেবারে আমাদের সময় একদম শেষ, আপনি যদি শেষ করেন। কিন্তু ভবিষ্যতে যেটা হবে, আমাদের প্রস্তুতিটা কন্টিনিউয়াস রাখতে হবে। এটাই শেষ না, সেকেন্ড ওয়েভ কে শেষ বলছে, আরো বহু বছর এই করোনা থাকবে। আর এই টিকা যেগুলো আছে এগুলো নিয়ে তো অনেক রাজনীতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি যেটা বলছেন অ্যাস্ট্রাজেনেকার যে টিকা আমাদের কন্ট্রাক্ট করা হয়েছিল, আসলে সারা পৃথিবীতে টিকা নিয়ে একটা কারাগারি অবস্থা। ধনী দেশগুলো সব টিকার জন্য টাকা দিয়ে আগে সব টিকা নিয়ে নিছে এবং এখন পর্যন্ত পৃথিবীর অনেক দেশ আছে, অন্তত 70-75টা দেশ আছে, এক ফোঁটার টিকাও পায়নি, এরকম আছে 35টা দেশের টিকা, শেষ করতে হবে, এরকম 35টা দেশ আছে। আর সেজন্য এখানে রাজনীতি আছে, পলিটিক্স তো আছেই এবং এর সাথে ব্যবসা জড়িত হয়ে গেছে। তারপরও আমরা আশাবাদী। আমার মনে হয় আমি অন্তত ভিতরে যে খবরটা জানি সেটা হচ্ছে আমরা হয়তো এই মাসের প্রথমার্ধের মধ্যেই আমরা আরেকটা চালান হয়তো পেতে যাচ্ছি। এটা নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার দরকার নেই, কারণ আমাদের যে টিকা দান প্রক্রিয়া যেটা আছে এটাকে আরো সম্প্রসারণ করতে হবে, প্রশিক্ষণ লাগবে। কারণ এখন পর্যন্ত আমরা সব টিকাটা হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কারণ এর কি পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটা ম্যানেজমেন্টের জন্য হাসপাতাল ভিত্তিক যে সিস্টেম, এটাকে এক্সপেরিমেন্ট যেটা এটা আমাদের হয়ে গেছে। কারণ আমাদের বাংলাদেশে গুরুতর আমরা একদম শেষ পর্যায়ে, আমরা আর সময় দিতে পারছি না, আমরা একটু অন্যান্য যারা অতিথি আছেন তাদের কাছে একটু যেতে চাই। জি, ধন্যবাদ জনাব মনোয়ারুল ইসলাম, আপনার কাছে একটু আসতে চাই। আমাদের প্রবাসীরা আমরা দেখেছি করোনার একদম শুরুর দিকে আসলে অনেকটা ঝুঁকিতে ছিলেন, এখন আসলে কি অবস্থা? আপনি নিশ্চয়ই খবর রাখেন আমাদের প্রবাসী যারা বিভিন্ন দেশে রয়েছেন, যদি একটু বলেন 2 মিনিটে যদি শেষ করেন। আসলে শুধু প্রবাসী না, পুরো আমেরিকান, যেটা নর্থ আমেরিকার কথা যেটা বলতে চাই, সেখানে কিন্তু করোনা এখনো আছে, বাট যে কন্ট্রোল পরিস্থিতিটা কন্ট্রোল কিন্তু অনেক মানে কার্যকর হচ্ছে এবং তাদের যে ভ্যাকসিন নেওয়াটা সেটা নতুন সরকার আসার পরে এটা কিন্তু অনেক বেড়েছে। এবং আমিও যখন ফ্লাই করি তার আগে 2টা ভ্যাকসিন নিয়ে ফ্লাই করেছি এবং সেখানে প্রত্যেক সাধারণ নাগরিক কিন্তু ভ্যাকসিনটা পাচ্ছে। এই ভ্যাকসিন প্রসঙ্গে আমি বলতে চাই যে আমি যেটা জানতে পেরেছি যে একটি দেশের মাধ্যমে আমরা শুধু ভ্যাকসিনগুলো আনা শুরু করেছি, যেটা অক্সফোর্ড ভ্যাকসিন বলি আমরা, এবং একটি কোম্পানির মাধ্যমে। আমার মনে হয় যে সরকারের উচিত এটাকে ওয়াইড করা। যেমন আমেরিকাতে 3টা ভ্যাকসিন কোম্পানি আছে, হলো ফাইজার, জনসন অ্যান্ড জনসন অ্যান্ড মডার্না। আমাদের উচিত এই দ্বারগুলো ওপেন করা, সেখান থেকে যেন আমরা ভ্যাকসিন আনতে পারি। একটু ভাই মনোহর ভাই, আপনি এখানে একটু ভুল হচ্ছে কিনা, ওই ফাইজার মডার্নার যে টিকা এটা আমাদের সারার কোনো সুযোগ নেই, এটা নিয়ে কোনো কথাই বলেন না, কারণ -70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখার কোনো অবকাঠামো আমাদের দেশে নাই। বরং আপনি অবকাঠামোটা তৈরি করতে সমস্যা ফাইজারের কথা বললাম, 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোটি কোটি টিকা রাখার কোনো সেটা নাই, এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই। হোয়াট অ্যাবাউট জনসন এন্ড জনসন? মডার্নই তো করা সম্ভব। এখন যদি আপনি এবং ফাইজার দুটোটাই আমাদের দেশে এটা উপযুক্ত না, এটা নিয়ে আলোচনা করে বড় বিভ্রান্ত হবে মানুষ যে এটা একটা দোষ ছিল। এটা আপনি উদ্যোগ নিতে সমস্যা কোথায়? আপনি যদি অ্যাপারেন্ট আনতে পারেন, কুলার আনতে পারেন, এবং তারা যদি ব্যবস্থা করে, এটা বিজনেস, তারা তাদের ব্যবসা দেখবে, যে দেশে তাদের ব্যবসা লাভবান হবে সেই অনুপাতে তারা ব্যবস্থা করবে। এবং আমি আরেকটা বলি, যেটা হলো যে এই দরজাটা একটা দেশে বা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে আবদ্ধ না রেখে একটা ওপেন দিকে, এই দেশে বহু কোম্পানি আছে, বহু প্রতিষ্ঠান আছে যারা ফাইজারের সাথে, জনসনের সাথে বা মডার্নার সাথে কন্ট্যাক্ট করে তারা এখানে আমাদের ভ্যাকসিনটা আনতে পারে। এবং আমাদের দেশে আমি বলি কোন কোম্পানির আপনি 30 সেকেন্ডে যদি শেষ করেন যারা মনোহর ইসলাম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা কোনো কোম্পানি চেষ্টা করে নাই, কোনো কোম্পানির জন্য বলা হয় নাই যে তোমরা আনতে পারবে না, এটা কিন্তু বলা হয় নাই, কিন্তু কোনো কোম্পানি এটা চেষ্টা করে না, এটাও সত্য। আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের আর হাতে মাত্র 2 মিনিট আছে, আপনি যদি 30 সেকেন্ডে শেষ করেন। আমাদের দেশের যে সমস্যাটা হয়েছে যে আস্থার সংকট, অনেক মানুষ বলে গো আমি মাস্ক পরবো না, তাহলে কি হবে? কিছু হবে না, মরে গেলে মরে যাব। এই যে মানুষের যে বিভ্রান্তিগুলো আছে এগুলোকে দূর করতে হবে, মানুষের কাছে যেতে হবে, তাদের আস্থা তৈরি করতে হবে যে আপনি বাঁচান, মাস্ক পরুন, আপনি বাঁচান, অন্যকে বাঁচতে সহায়তা করুন।
আপনি জি। যেভাবে বলছেন যে ন্যাচারাল ওয়েতে করোনা চলে যাবে, ইট ইজ নট ট্রু। এটা ম্যাসাকার হয়ে যাবে, মহামারী আকার ধারণ করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আমরা একটু এই ব্যাপারে উদ্যোগ নাও। আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে। জনাব আবু সাইদ খান, আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই, আপনি শেষ বক্তব্য কি? আমি মনোয়ার ইসলামের সঙ্গে একমত যে একটা উৎসের উপর নির্ভর করে আমাদের ঠিক হয় না, একাধিক উৎস এবং সে সুযোগটা আমাদের ছিল। চীনা একটা কোম্পানি এখানে ট্রায়াল দিতে চেয়েছিল এবং তারা প্রোডাকশনে যাওয়া পর্যন্ত সম্ভব ছিল তাদের পক্ষে, কিন্তু আমরা শেষ পর্যন্ত একটা কোম্পানির পর একটা দেশের উপর নির্ভরশীল হয়েছি এবং এখানে কূটনীতি বাণিজ্যের খেলায় আমার মনে হয় আমরা একটু পিছিয়ে পড়েছি। আমার মনে হয় অন্য উৎস, অন্য দেশগুলো থেকে ঠিক আছে আমরা মডার্না কিংবা আমরা আমেরিকার এই তাপমাত্রা টিকা এনে রাখতে পারবো না, কিন্তু আমরা তো চীনের দিকে হাত বাড়াতে পারি, এমনকি রাশিয়ার দিকে হাত বাড়াতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে টিকা পাওয়া, এবং আমরা কোন দেশ থেকে পাচ্ছি এইটা চেষ্টা চলছে, এখন এটা চেষ্টা চলছে। সেটা যত তাড়াতাড়ি চেষ্টা চলে ততই দেশের জন্য মঙ্গলজনক। এবং জি, আমাদের সময় একেবারেই শেষ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং জনাব আবু সাইদ খান ও মনোয়ার ইসলাম, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজ রূপ সংলাপ আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।